এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে 3টি স্টক নিয়ে আলোচনা করা হবে। তো 3টি স্টকই কিন্তু স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো এ ধরনের কোম্পানিতে গ্রোথের সম্ভাবনা যেমন প্রচুর থাকে, তেমনি কিন্তু রিস্কও প্রচুর থাকে। তো সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই এই কোম্পানিগুলোতে যাবেন, কারণ এই কোম্পানিগুলোর এদের যে শেয়ার দরে কিন্তু ভোলাটিলিটি প্রচণ্ড থাকে। এগুলোর যখন আপনার পোর্টফোলিওতে থাকবে তখন কিন্তু খুব সাবধানে এদেরকে ট্রিট করতে হয়। এদের যে কোয়ার্টারলি ফিনান্সিয়াল রেজাল্টগুলো, সেগুলো তাদের সেলসের গ্রোথ বা সেলসে তাদের প্রফিটেবিলিটির গ্রোথ আসছে কি না, এসব কিন্তু দেখে নিতে হয়। কারণ কোনো কোয়ার্টারে দেখবেন যে খুব ভালো রেজাল্ট হলো, তো রকেটের মতো দৌড়ালো। আবার কোনো কোয়ার্টারে যদি খারাপ রেজাল্ট হলো, তারপরে কিন্তু ধরাস করে নিচের দিকে নামলো। তো এক্ষেত্রে অবশ্যই যদি ওদের বিজনেসে কনসিস্টেন্সি ধরে রাখে আর কি, লং টার্মের হিসাবে যদি আপনি আর কি ভাবেন, তবে কিন্তু আপনাকে এই ব্যাপারগুলো নিয়মিত কিন্তু চেক করে যেতে হবে। আর আপাতত এই স্টকগুলিতেই মানে কিছুদিন ধরে কিন্তু মোটামুটি ভালো রকম পারফরমেন্স দিচ্ছে এবং যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হওয়ার বলে বিশেষজ্ঞরা ধারণা করছে। তো এই কোম্পানিগুলোতে অবশ্যই আপনার যে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে এই কোম্পানিগুলোর কথা ভাববেন। তো চলে আসি কোম্পানিগুলোর পরিচয়ে। তো প্রথম যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে শ্যাম মেটালিক্স অ্যান্ড এনার্জি লিমিটেড, যেটাকে আমি যখন এটার প্রাইস অর্ধেক ছিল, এখন রয়েছে 683 টাকায়, যখন 300 টাকা বা তার আশেপাশে ছিল তখন থেকে কিন্তু এটাকে কভার করছি। তো সেই কোম্পানির যদি আপনি বিজনেস দেখেন, এদের প্রোডাক্টগুলো দেখেন, এরা ফেরো অ্যালয়, স্টেনলেস স্টিল, অ্যালুমিনিয়াম ফয়েল, তারপরে ওয়্যার রড, স্ট্রাকচার, টিএমটি বার, এসব এরা তৈরি করে। পাওয়ার সেক্টরেও এদের কাজ রয়েছে। তো পাওয়ার সেক্টর থেকে যদিও এদের মানে খুব একটা বেশি রেভিনিউ আসে না, ম্যাক্সিমামটাই আসে তাদের স্টিল সেক্টর থেকে। তো যাই হোক, এরা কিন্তু তাদের ব্যবসা কিন্তু বৃদ্ধি করছে, এদের ডেটাগুলো দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো এই কোম্পানির যদি আপনি এদের যে ক্লায়েন্টগুলোকে দেখুন, সেল রয়েছে, টাটা স্টিল রয়েছে, জেএসএল মানে জিন্দাল স্টেনলেস, তারপরে লার্সেন অ্যান্ড টুব্রো, ভেল, আদানি। তো বুঝতে পারছেন এদের ক্লায়েন্টগুলোও কিন্তু খুব বড়ই রয়েছে, ক্লায়েন্ট বেসটাও খুব স্ট্রং রয়েছে। এর রিটার্নটা দেখুন, ইদানিং যে গতিটা এসেছে, 6 মাসে 42%, 1 বছরে 147%-এর মতো রিটার্ন, 5 বছরে মোটামুটি 75%-এর মতো রিটার্ন রয়েছে। আর 5 বছরে 75% বলতে বুঝতেই পারছেন গতিটা কিন্তু ইদানিং এসেছে। 1 বছরেই 150%-এর মতো রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানির আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন। এর যে মার্কেট ক্যাপিটাল মানে খুব দ্রুত স্মল ক্যাপ থেকে মিড ক্যাপ কিন্তু হলো, মিড ক্যাপের দিকে এগোচ্ছে দেখুন। 19,214 কোটি এর মার্কেট ক্যাপিটাল। প্রাইস আর্নিং রেশিও এখনও কিন্তু একেবারেই ঠিকঠাক রয়েছে। আর এদের যদি আপনি রিটার্ন অন ইকুইটি দেখেন, 13%-এর মতো রয়েছে। বুক ভ্যালু রয়েছে 320, আর যে বর্তমানে মোটামুটি 688 টাকার আশেপাশে চলছে। ফেস ভ্যালু 10ই রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.26% হিসাবে। আর এদের যদি আপনি মানে বিজনেসটা দেখেন, বিজনেসের গ্রোথটা দেখুন সেলস কী হারে বৃদ্ধি করছে। 2018-তে এদের সেলস ছিল মাত্র 3,747 কোটি, সেটা এখন বাড়তে দেখুন 12,900, মানে 13,000-এর কাছাকাছি। আর প্রত্যেক বছরই কিন্তু তারা গ্রো করছে, 3,000 থেকে 4,000 হলো, 4,000, 4,500, 6,500, 10,000, 12,000, এবার 13,000-এর কাছাকাছি। আর প্রফিটেবিলিটি দেখুন, 528 কোটি ছিল, এখন সেটা 1,000 কোটি ছাড়িয়ে গিয়েছে। তো বুঝতে পারছেন এদের বিজনেসে কিন্তু ভালো রকম গ্রোথ রয়েছে। ব্যালেন্স শিট যদি দেখেন, 7,899 কোটি টাকার এদের কিন্তু রিজার্ভ রয়েছে এবং সেটা খুব দ্রুত গ্রো করছে। 1,860 টাকা ছিল 2018-তে, তারপরে সেটা 2,200 হলো, 2,500 হলো, এভাবে বাড়তে বর্তমানে 7,800। আর ঋণও রয়েছে, তবে অনেকটাই কম রয়েছে, 1988-র মতো। এখানে ঋণ যেটুকু রয়েছে সবটুকুই যে লং টার্মে রয়েছে তা নয়। তো এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন, সেখানেও কিন্তু স্ট্রেংথ রয়েছে দেখুন। 74.59%-এর মতো প্রোমোটার রয়েছে, ম্যাক্সিমাম থাকা যায় 75%, প্রায় ততটাই রয়েছে, মানে প্রোমোটাররা কিন্তু তাদের হোল্ডিং আর ছাড়ছে না। আর আপনি ইদানিং যদি দেখেন, তারা মানে এফআইরা কিন্তু, এফআই বলুন আর ডিআই বলুন, তাদের কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে দেখুন। 1.84% ছিল, 0.65% ছিল জুন 2023-এ, তারপরে পরের কোয়ার্টারে 1.84 হলো, তারপরে 1.98, এখন 3.21%, মানে কী হারে বাড়িয়েছে তাদের যে হোল্ডিং। আর যদি ডিআইকে দেখেন, ডিআই
3.17 ছিল, সেটা 4.35 হয়েছে, পরে সামান্য কমিয়েছে 3.72 করেছে, এখন 4.71। আর পাবলিক রয়েছে 17%-এর মতো, আদার্স রয়েছে 0.39%-এর মতো। যথেষ্ট সম্ভাবনাময় এর ডেটাগুলো রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নই বলুন, এর যে ব্যালেন্স শিট বলুন, কিংবা এর যে প্রফিট এবং লসের যে হিসাব, মানে সেলস আর প্রফিটেবিলিটি বলুন, তো এই কোম্পানিটিকে কিন্তু আপনার নজরের মধ্যে রাখতে পারেন। আচ্ছা, এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা আরও ছোট, একেবারেই স্মল ক্যাপ ধরনের কোম্পানি, এবং অবশ্যই এটা আরও বেশি রিস্কি কোম্পানি। তো এই কোম্পানির যদি আপনি বিজনেস দেখেন, এরা মানে ইনফ্রাস্ট্রাকচার যে রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কাজ করে। আর আপনারা জানেন যে এই সেক্টরটা কিন্তু বিশেষজ্ঞরা কিন্তু এই সেক্টরটার প্রতি প্রচণ্ড বুলিশ রয়েছে, যে আগামী 5-10 বছরে আমাদের ইনফ্রাস্ট্রাকচার সেক্টরটা কিন্তু অনেকটা বড় একটা মানে বিশাল সেক্টরে পরিণত হতে পারে। সেক্ষেত্রে এই স্টকটিকে কিন্তু আপনার নজরের মধ্যে রাখতে পারেন। এর যে বিজনেস রয়েছে দেখুন, রিয়েল স্টেটে, আপনারা জানেন রিয়েল স্টেট বিজনেস যে রয়েছে সেটা কিন্তু মানে ডাউনই চলছে। 2012-র পর থেকে কোনো রিয়েল স্টেট সেক্টরে কোনো কিন্তু গ্রোথই নেই। তো যতই হোক, সে একটা কথাই রয়েছে, হার কুত্তে কা একদিন আতা হয়। আর মার্কেটে কিন্তু এইভাবে সাইকেলই চলে, যে কোনো সেক্টর খুব মানে 5 বছর 7 বছর যদি কোনো সেক্টর ডাউনে থাকে, তারপরে সেই সেক্টরটাই কিন্তু আবার একসময় খুব বুলিশ সেক্টর হয়ে দাঁড়ায় এরকম। আর ইদানিং কিন্তু এ ধরনের যে সেক্টরগুলিতে কিন্তু একটা গতি আসছে। তো এক্ষেত্রে এদের যদি আপনি বিজনেস দেখেন, এদের বিজনেসের মধ্যে রয়েছে তাদের যে মেইন বিজনেস হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারই আর কি। তারা যে বিল্ডিং, রিয়েল স্টেট, তারপরে সিপিসি বলতে যদি আপনি মানে ইপিসি যেটাকে বলে আর কি, ইপিসি ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম রেভিনিউটা প্রায় 90%-এর মতো রেভিনিউ কিন্তু তাদের ইপিসি সেগমেন্ট থেকেই আসে। ইপিসি মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন, এই কাজগুলোতেই কিন্তু তাদের ম্যাক্সিমাম রেভিনিউটা আসে। আর বাকিটা আসে তাদের রিয়েল এস্টেট থেকে। তো যদি আপনি রিটার্নটা দেখুন, যদি অল টাইম চার্টটা দেখেন, সেই 2010-এর পর থেকে কিন্তু নিচের দিকেই নেমেছে। এখন ইদানিং কিন্তু গতি এসেছে। গত 5 বছরের যদি আপনি হিসাব দেখেন, 367%-এর মতো রিটার্ন দিয়েছে। গত 1 বছরের যদি রিটার্ন দেখেন, 143%-এর মতো রিটার্ন দিয়েছে। 6 মাসে 22%-এর মতো রিটার্ন দিয়েছে। কিন্তু অল টাইম চার্টটা কিন্তু সেরকম সুবিধার নয় যদিও আর কি, তবুও কিন্তু এর যে ইদানিং যে ডেটাগুলো রয়েছে, তার যে গ্রোথ রয়েছে বিজনেসে, সেটা কিন্তু ঠিকঠাক রয়েছে। এবং সেই গ্রোথ যদি তারা ধরে রাখতে পারে, তবে কিন্তু এই কোম্পানি কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছতে পারে। তো অবশ্যই, যেহেতু একেবারেই ছোটো টাইপের কোম্পানি, এটা বারবার বলি, কারণ এই ধরনের মানে ভুলগুলো কিন্তু বিগিনারদের হয়ে যায়, কারণ দামও কম, 74 টাকায় পাওয়া যাচ্ছে, অনেক কোয়ান্টিটিতে কিন্তু মাল কিনে রাখে। তো এক্ষেত্রে কি হয়, অনেক সময় কিন্তু সেই 74 টাকার যে শেয়ার দেওয়া, সেটা কিন্তু 50 টাকা নামতে কিন্তু বেশি সময় লাগে না। যদি এর একটা কোয়ার্টার, দুটো কোয়ার্টার খারাপ রেজাল্ট আসে, সেরকম কিন্তু হতেই পারে। এদের প্রচণ্ড ভোলাটিলিটি থাকে। তো এক্ষেত্রে এভাবেই ট্রিট করবেন এই কোম্পানিগুলোকে। তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর মার্কেট ক্যাপিটাল রয়েছে 1637 কোটির মতো। দেখুন, প্রাইস আর্নিং রেশিওটা কিন্তু এখনও লোভনীয় রয়েছে, 16.2, খুব সুন্দর রয়েছে। রিটার্ন অন ইকুইটি 11.3%-এর মতো। বুক ভ্যালু 43 রয়েছে, আর বর্তমানে 75 টাকায় চলছে। মানে বুক ভ্যালু আর কারেন্ট প্রাইসের মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নেই, এটা একটা খুব ভালো দিক। আর প্রাইস আর্নিং রেশিওটাও কিন্তু মানে খুব কম ভ্যালুয়েশনেই পাওয়া যাচ্ছে। আর ফেস ভ্যালু 10ই রয়েছে, আবার ডিভিডেন্ডও দিচ্ছে। তো এই কোম্পানির যদি আপনি বিজনেসের গ্রোথটা দেখেন, লং টার্মের হিসাবেই দেখে নিন, 2018-তে এদের যে সেলস ছিল 539 কোটি, সেটা এখন 1000 কোটি ছাড়িয়ে গিয়েছে। এবং প্রত্যেক বছরই কিন্তু সুন্দর করে গ্রো করছে। যেটা তখন ছিল 1 কোটি ছিল, তখন 5 কোটির মতো ছিল তখন তাদের প্রফিটেবিলিটি, এখন সেটা 100 কোটি ছাড়িয়ে গিয়েছে। তো বুঝতে পারছেন, গ্রোথ কিন্তু রয়েছে, কিন্তু অবশ্যই এই কোম্পানিগুলোর মানে একেবারেই ছোট অবস্থায় রয়েছে। এদের ক্লায়েন্ট বেশ কম, অর্ডার কম পায়। যখন অর্ডার পায় তখন তাদের ব্যবসা বৃদ্ধি হয়। আবার যেহেতু ক্লায়েন্ট কম, অর্ডার কোনো বন্ধ হলে কিন্তু তাদের কিন্তু আবার ব্যবসা কমে যায়। তো এক্ষেত্রে বুঝতেই পারছেন, তাদের দেখুন 2013-তে নেগেটিভে ছিল, 15 পর্যন্ত কিন্তু নেগেটিভই ছিল। তারপরে 2020 পর্যন্ত 5 কোটি থেকে 40 কোটি হলো, তারপর পরের বছর আবার 40 কোটি কিন্তু নেগেটিভ হয়ে গেল তাদের যে প্রফিটেবিলিটি। তো বুঝতেই পারছেন কতটা ভোলাটাইল থাকে এগুলো, আর সেই জন্যই এগুলোকে খুব সাবধানে ট্রিট করতে হয়।
তো এর যদি ব্যালেন্স শিট দেখে, ব্যালেন্স শিট কিন্তু স্ট্রংই রয়েছে। 722 কোটির এদের রিজার্ভ রয়েছে, ঋণ রয়েছে 186 কোটি, খুব কমই রয়েছে। 68 কোটি রয়েছে লং টার্মের হিসাবে, তো যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন, এটা কিন্তু খুবই শোচনীয়। বললাম না, এই কোম্পানি আরও বেশি রিস্কি। এখানে দেখুন প্রোমোটর এফআইডিএ চেয়ে পাবলিকই বেশি রয়েছে, সামান্য রয়েছে এফআইডিএরা, তারা নজর দিচ্ছে। এত ছোট এত কোম্পানিতে কিন্তু তারা অত সহজে যেতে চায় না এফআইডিএরা, সেটা দেখে বোঝা যাচ্ছে। কিন্তু এ ধরনের কনসিস্টেন্সি, যে ধরনের কনসিস্টেন্সি তারা দেখাচ্ছে ইদানিং, এ ধরনের কনসিস্টেন্সি তারা যদি ধরে রাখে তবে কিন্তু এফআইডিএরাও কিন্তু চলে আসবে। দেখুন 31% মতো মাত্র প্রমোটার রয়েছে। তো যাই হোক আর কি, এই কোম্পানিটিকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন একটা রিস্কি স্টক হিসাবে। তো এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে প্রকাশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এই কোম্পানির যদি আপনি প্রোডাক্টগুলো দেখেন, প্রোডাক্ট বলতে এদের বিজনেস হচ্ছে মেটাল সেক্টরেই বলতে পারলে, মেটাল মাইনিং, দেখুন মাইনিং, তারপরে স্পন আয়রন পাওয়ার সেক্টরে, তারপরে স্টিল, তারপরে ফেরো অ্যালয়, তারপরে ওয়্যার রোড, এইচপি ওয়্যার, টিএমটি বার্স, ওয়েন পেপার, এগুলো নিয়ে এরা কাজ করে। তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন, এটা গত 6 মাসে মোটামুটি 39% মতো রিটার্ন দিয়েছে, গত 1 বছরে 224% মতো রিটার্ন দিয়েছে, আর গত 5 বছরের হিসাবে দেখলে 94% রিটার্ন দিয়েছে। ইদানিং কিন্তু ভালো রকম গতি রয়েছে। অল টাইম চার্টটা দেখলে কিন্তু সেরকম বোঝাই যায়। মানে এই স্টকগুলো যে কিছুদিন আগেই একটা ভিডিও করেছিলাম যে কী ধরনের চার্ট প্যাটার্ন আর কি বেস্ট চার্ট প্যাটার্ন হয় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, এটা কিন্তু সেরকম কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন হাই মারছে আবার লো মারছে, হাই মারছে আবার লো মারছে, কিন্তু আপাতত এদের যে বিজনেসের গ্রোথ রয়েছে আর কি, সেই গ্রোথটা যদি তারা ঠিকঠাক রাখে, তবে এই কোম্পানিগুলো যেহেতু একেবারেই মানে নিচু অবস্থায় রয়েছে, সেহেতু কিন্তু এগুলোতে গ্রোথটাও কিন্তু খুব দ্রুত হতে পারে যদি এদের বিজনেসের যে ধরনের গতি রয়েছে সে ধরনের গতিটা অব্যাহত থাকে। এদের বিজনেসটা দেখে নিন, তার আগে দেখে নিন এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো। মার্কেট ক্যাপিটাল 3000 কোটির উপরে রয়েছে, প্রাইস এর্নিং রেশিওটা কিন্তু খুব সুন্দর রয়েছে, 10%-এর মতো, খুব কম ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে। রিটার্ন অন ইকুইটি 6%, 6.5%-এর মতো, বুক ভ্যালু 174, বর্তমানে 181 টাকায় চলছে। মানে এর ডেটাগুলো কিন্তু, যে ফান্ডামেন্টাল ডেটাগুলো কিন্তু খুব স্ট্রং রয়েছে। দেখুন ফেস ভ্যালু 10ই রয়েছে, আপাতত ডিভিডেন্ড দিচ্ছে না। এর যদি আপনি মানে বিজনেসটা দেখেন, বিজনেসে কিন্তু তেমন মানে একটা ফ্ল্যাটিশ ভাব রয়েছে। দেখুন 2018-তে 2935 ছিল, এখন সেটা 3798 বেড়েছে, খুব সামান্যই বেড়েছে, মানে বলতে গেলে ফ্ল্যাটিশ ভাবেই রয়েছে আর কি। প্রফিটেবিলিটি দেখুন, সেই 2018-তেই 386 কোটি ছিল, এখন কিন্তু 190 কোটি, 317 কোটি, এরকম আর কি। মানে ইদানিং একটু গতি এসেছে আর কি 2021-এর পর থেকে, সেজন্য এগুলোকে কভার করা হচ্ছে। এগুলোর যে ফিনান্সিয়াল রেজাল্টগুলো অবশ্যই নজরে রাখবেন, পরবর্তী যে ফিনান্সিয়াল রেজাল্টগুলো, যে তাদের কোয়ার্টারলি রেজাল্টগুলো যদি ইমপ্রুভমেন্ট থাকে আর কি, যে রকম তারা গতি দেখাচ্ছে, তবে কিন্তু এই কোম্পানিগুলো সেজন্যই কিন্তু এগুলোকে কভার করা হচ্ছে। তো যাই হোক, এর ব্যালেন্স শিট দেখুন, ব্যালেন্স শিটে 2933 কোটি টাকার কিন্তু রিজার্ভ রয়েছে, ঋণ খুবই সামান্য রয়েছে তার তুলনায়, 433 কোটির মতো, তার মধ্যে 137 কোটি মাত্র রয়েছে তাদের লং টার্মে। আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন, এখানে তুলনামূলক একটু ঠিকঠাক রয়েছে, 44%-এর মতো রয়েছে প্রোমোটার, এফআই রয়েছে দেখুন প্রায় 6%-এর কাছাকাছি, ডিআই রয়েছে খুবই সামান্য, আর পাবলিক রয়েছে 49%-এর মতো। তো যাই হোক, এই তিনটি স্টকের মধ্যে প্রথমটা একটু বেশি ভরসাযোগ্য, কিন্তু পরের দুটো কোম্পানি কিন্তু একটু বেশি রিস্কি টাইপের কোম্পানি। কিন্তু যেহেতু এদের মধ্যে একটা গত 2-3 বছর ধরে কিন্তু একটা ভালো রকম গ্রোথ দেখা যাচ্ছে, সেজন্য এগুলোকে কভার করা হচ্ছে। তো এ ধরনের গ্রোথ তারা ধরে রাখলে কিন্তু এগুলো বড় কোম্পানিতে পরিণত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে সেজন্যই এগুলোকে পরিচয় করিয়ে দেওয়া হলো। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা কথা, এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই এগুলো তো আরও রিস্কি কোম্পানি, সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।